সামনে বছর থেকে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি অভিন্ন প্রশ্নের পরীক্ষার সকল সুবিধা, অভিন্ন প্রশ্নের পরীক্ষার সকল অসুবিধা এবং অভিন্ন প্রশ্নের পরীক্ষা হলে প্রশ্ন প্যাটার্ন সহজ হবে না কঠিন হবে ইত্যাদি সকল কিছু নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই আজকে ভিডিও দেখতেই হবে যদি তোমরা পরীক্ষার্থী হয়ে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা নিশ্চয় জানো শিক্ষা বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্ন নেওয়া হবে। তো এইচএসসি ব্যাপারে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্ন হবে। তো অভিন্ন প্রশ্নের পরীক্ষা বলতে কি বোঝায়? অভিন্ন প্রশ্নের পরীক্ষা বলতে বোঝায় তোমার সকল বোর্ডে একটি মাত্র প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে। তো প্রত্যেক বছর যেটা হয়, এক এক শিক্ষা বোর্ডে এক এক রকম প্রশ্ন করে এবং তাদের মতো করে পরীক্ষা হয়, কিন্তু এটা আর হবে না। একটা মাত্র প্রশ্ন দিয়েই সকল বোর্ডে পরীক্ষা হবে। তো এই অভিন্ন প্রশ্নে অনেক সুবিধা আছে এবং অনেক অসুবিধা আছে। তো প্রথমে আমরা অভিন্ন প্রশ্নের পরীক্ষার সুবিধাগুলো জানি। প্রথমত, আমি মার্কারটা নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত, বৈষম্য দূর হবে। তো বৈষম্য দূর হবে বলতে বোঝাই তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশের যে কটা শিক্ষা বোর্ড আছে, এক এক শিক্ষা বোর্ডে এক এক রকম প্রশ্ন হয়। কোনো শিক্ষা বোর্ডে কঠিন প্রশ্ন হয়, কোনো শিক্ষা বোর্ডে সহজ প্রশ্ন হয়। তো এটা নিয়ে কিন্তু অনেক বৈষম্য হয়। যেমন ধরো, তুলনামূলক কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড এইসবে কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু তুলনামূলক কঠিন হয়। আর কিছু কিছু বোর্ড থাকে যেমন ঢাকা বোর্ড, এসবে কিন্তু প্রশ্ন তুলনামূলক সহজ হয়। তো এতে কিন্তু একটা বৈষম্য তৈরি হয় যে কোনো শিক্ষার্থী সহজ প্রশ্নের পরীক্ষা দিচ্ছে তুলনামূলক, আবার কোনো শিক্ষার্থী তুলনামূলক কঠিন প্রশ্নের পরীক্ষা দিচ্ছে। তো অভিন্ন প্রশ্নের পরীক্ষা হলে এই বৈষম্য থাকবে না। দ্বিতীয়ত, প্রশ্ন জটিলতা কমবে। তো বলতে বোঝাই তোমার যখন একাধিক বোর্ডে একাধিক প্রশ্ন হয়, তো এটা নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়। যেমন তোমার এই বোর্ডে একরকম প্রশ্ন, ওই বোর্ডে একরকম প্রশ্ন, এটা নিয়ে কিন্তু অনেক জটিলতা হয় প্রত্যেক বছর। তো অভিন্ন প্রশ্ন হলে কিন্তু এই জটিলতা থাকবে না, যেহেতু একটা মাত্র প্রশ্ন দিয়েই পরীক্ষা হবে। আচ্ছা, দ্বিতীয়ত, শিক্ষার্থীদের মানসিক প্রেশার কমবে। শিক্ষার্থীদের মানসিক প্রেশার কমবে, তো এটা কিন্তু আসলেই সত্যি। কেননা তোমার একাধিক প্রশ্নের পরীক্ষা হলে শিক্ষার্থীদের একটা মানসিক প্রেশারে থাকে। লাইক ধরো, তারা বুঝতে পারে না যে এই বোর্ডে কিরকম প্রশ্ন হবে, ওই বোর্ডে কিরকম প্রশ্ন হবে, তো এটা নিয়ে কিন্তু একটা প্রেশার তৈরি হয়। কিন্তু যদি একটি মাত্র প্রশ্নের পরীক্ষা হয়, তাহলে ধরো সবাই এক প্রশ্নের পরীক্ষা দিচ্ছে, তো শিক্ষার্থীর কিন্তু একটা প্রেশারের মধ্যে থাকতে পারে। তারা বুঝতে পারে যে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু প্রশ্ন একভাবে হবে, এক এক বোর্ডে এক এক রকম এরকম হবে না। আচ্ছা, তো 4 নম্বর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষায় সুবিধা। এখানে দেখো আমি অনেক রেজিস্টার দিয়ে রেখেছি, এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এই কথাটা খুব ভালোভাবে শুনবা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা অনেক গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষায় সুবিধা, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ভর্তি পরীক্ষার সুবিধা বলতে বোঝাই তোমার ধরো এক এক শিক্ষা বোর্ডে তো এক এক রকম প্রশ্ন হয়। তো দেখা যায় প্রত্যেক বছর পরীক্ষাতে যেসব বোর্ডে তুলনামূলক প্রশ্ন কঠিন হয়, সেসব শিক্ষার্থীরা তুলনামূলক এইচএসসিতে নাম্বার কম পায়। এবং যেসব শিক্ষার্থীরা যেসব বোর্ডে তোমার তুলনামূলক প্রশ্ন সহজ হয়, সে শিক্ষার্থীরা তুলনামূলক একটু বেশি নাম্বার পায়। তো ভর্তি পরীক্ষাতে এটা একটা অসুবিধা ক্রিয়েট করে। লাইক ধরো, তুমি যদি একটু সহজ প্রশ্ন পেতা, তাহলে কিন্তু তুমি এইচএসসিতে একটা ভালো নাম্বার পেতা। তো তোমার কঠিন প্রশ্নের জন্য তুমি সেটা পারোনি। তো ভর্তি পরীক্ষায় যেমন ধরো বুয়েটে তোমার ভর্তি পরীক্ষাতে বসতেই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অনেক ভালো নাম্বার লাগে। কিন্তু তোমার যদি কঠিন প্রশ্নের জন্য যদি খারাপ নাম্বার থাকে, তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু অন্য অন্য বোর্ডে, যেসব বোর্ডে তুলনামূলক ওই প্রশ্ন সহজ হয়েছে, তারা ওখানে ভালো নাম্বার পেয়েছে, তো তারা দেখেছে পরীক্ষায় বসতে পারছে। কিন্তু তোমরা যদি সেই সহজ প্রশ্ন পেয়ে যেতে, তোমরা পারতা। তো এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার। তো অভিন্ন প্রশ্নের পরীক্ষা হলে যদি সবাই একই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে, তো এই বৈষম্য কিন্তু তৈরি হবে না। সবাই একই প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, তো এটা নিয়ে কোনো একটা ইয়াও থাকবে না যে আমার বোর্ডে কঠিন প্রশ্ন, আমার বোর্ডে সহজ প্রশ্ন, এরকম কিন্তু ব্যাপারটা থাকবে না। তো এটা কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক সুবিধা হবে। এছাড়াও তোমার বইয়ের ছাড়াও কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে কিন্তু একটা ইয়া দিয়ে রাখে নাম্বার, যে এখানে ভর্তি পরীক্ষা দিতে এত নাম্বার লাগবে। আবার সাবজেক্ট পেতেও নাম্বারের ব্যাপার থাকে। তো ওই কঠিন এক এক বোর্ডে সহজ প্রশ্ন, এক এক বোর্ডে কঠিন প্রশ্ন, এটা নিয়ে কিন্তু একটা বৈষম্য হয়, এটা কিন্তু হবে না। অভিন্ন প্রশ্নের পরীক্ষার অসুবিধা, প্রশ্ন ফাঁস হতে পারে। তো প্রশ্ন ফাঁস হতে পারে, এটার কারণ হলো তোমার যেহেতু সকল শিক্ষা বোর্ডে একটি মাত্র প্রশ্নের পরীক্ষা হবে, তো একই শিক্ষা বোর্ড থেকে বাংলাদেশ সকল শিক্ষা বোর্ডে কিন্তু প্রশ্নগুলো পাঠাতে হবে। তো যেহেতু এটা পাঠানোর ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস হতে পারে। তো হবে এমন না, যে প্রশ্ন ফাঁস যে হবে এমন কিন্তু না। আমরা আশা করছি প্রশ্ন ফাঁস হবে না, কিন্তু হতে পারে, কিন্তু আশা করছি হবে না ইনশাল্লাহ, প্রশ্ন ফাঁস হবে না ইনশাল্লাহ। তো দ্বিতীয় কথা,
প্রশ্ন অ্যানালাইসিস সমস্যা পরবর্তী ব্যাচের জন্য। তো এই ব্যাপারটা হলো, প্রশ্ন অ্যানালাইসিস সমস্যা বলতে বোঝায় তোমার পরবর্তী যে ব্যাচগুলো আছে তারা প্রশ্ন অ্যানালাইসিস সমস্যায় পড়বে। কেমন সমস্যা? যেমন ধরো তোমার প্রত্যেক বোর্ডে যদি প্রত্যেক বোর্ড যদি আলাদা যদি প্রশ্ন করে, তাহলে ধরো বিগত বছরের প্রশ্নগুলো দেখে শিক্ষার্থীর একটা ধারণা পায় যে বোর্ড পরীক্ষায় কিরকম প্রশ্ন হয়। কিন্তু যদি একটি মাত্র প্রশ্নে সকল বোর্ডে পরীক্ষা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীর কাছে যথেষ্ট পরিমাণ প্রশ্নপত্র থাকে না বিগত বছরে। যার কারণে তারা বুঝতেও পারে না যে বিগত বছরে কিভাবে প্রশ্ন এসেছিল। তো প্রশ্নের স্যাম্পল কমে যায় তাদের কাছে, যার কারণে তোমার পরবর্তী ব্যাচগুলো বুঝতে পারবে না যে বোর্ড পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, এরকম সমস্যা হতে পারে। দ্বিতীয় কথা, আগের মতো প্রশ্ন কমন পাওয়া যাবে না। এটাও দেখো, আমি অনেকগুলো স্টার দিয়ে রেখেছি। এটা কিন্তু শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। আগের মতো প্রশ্ন কমন পাওয়া যাবে না, কেননা তোমার প্রত্যেক বোর্ডে যখন আলাদা প্রশ্ন করতো, তো অনেকগুলো কিন্তু প্রশ্ন হয়ে যেত। তো আমরা যদি বিগত বছরে অনেকগুলো প্রশ্ন সলভ করি প্রত্যেকটা বোর্ডের, তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু অনেকগুলো কমন চলে আসে। কিন্তু যদি একটা প্রশ্ন দিয়েই সকল বোর্ডে পরীক্ষা হয়, তাহলে কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক কমে যাচ্ছে, যার ফলে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তোমরা অবশ্য বুঝতে পারছো ব্যাপারটা। তো এটা একটু ভয় পাওয়ার কথা শিক্ষার্থীদের। তবে যাদের প্রস্তুতি ভালো তাদের ভয় নাই কিছুতেই। আচ্ছা, এখন ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। যেহেতু তো প্রত্যেক বছরই আহ, প্রত্যেক শিক্ষা বোর্ড নিজের মতো প্রশ্ন করে, কিন্তু যেহেতু এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হতে যাচ্ছে, তো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সবার মনেই কিন্তু একটা প্রশ্ন জাগে, সহজ হবে না কঠিন হবে। তো এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে বাংলাদেশে যখন অভিন্ন প্রশ্নের পরীক্ষা হয়েছিল সেই টাইমে কি হয়েছিল। তো বাংলাদেশে 2018 সালে অভিন্ন প্রশ্নের পরীক্ষা হয়েছিল। তো সে টাইমে তোমার এমন হয়েছে, তোমার দেখা যাচ্ছে প্রথম পত্র অনেক কঠিন হয়েছে, মানে অনেক কঠিন। আবার দেখা গেছে তোমার সেকেন্ড পার্ট আবার অনেক সহজ হয়েছে। আবার দেখা গেছে কিছু বোর্ডে, সরি, আবার দেখা গেছে তোমার সেকেন্ড পার্ট সহজ হয়েছে, প্রথম পার্ট কঠিন, আবার প্রথম পার্ট সহজ হয়েছে, তো সেকেন্ড পার্ট কঠিন, এরকম। বা এটাও দেখা গেছে তোমার কিছু সাবজেক্টে সেকেন্ড পার্ট সহজ হয়েছে, প্রথম পার্ট কঠিন, এরকম। তো অ্যাভারেজে যদি বলা যায় প্রশ্নগুলো তোমার স্ট্যান্ডার্ড হয়েছে। কেননা তুমি যদি বর্তমানে দেখো, বাংলাদেশে কিন্তু বর্তমানে এ প্লাস হার কিন্তু 1 লাখের উপরে থাকে। কিন্তু তোমরা জেনে অবাক হবা, 2018 সালে এ প্লাসের হার ছিল মাত্র 18,000। মাত্র 18,000 জন এ প্লাস পেয়েছিল, মাত্র 18,000। তোমরা বুঝতেই পারছো এটা থেকে যে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড হয়েছিল। তো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, না হলে পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তো প্যানিক হওয়ার কিছু নাই, তোমাদের হাতে এখন যথেষ্ট সময় আছে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। যাদের প্রস্তুতি ভালো থাকে তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো প্যানিক হওয়ার কিছু নাই, ভালোভাবে পড়লেই ভালো করবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো ভিডিও শেষ, তোমরা এখনই বই খুলে পড়তে বসো। প্যানিক হওয়ার কিছু নেই, ভালোভাবে প্রস্তুতি নাও, এখন যথেষ্ট সময় আছে। তোমাদের পরীক্ষা ভালো হবে সেই আশায়। আসসালামু আলাইকুম।